Okay, everyone, the recorder has started. এই ক্লাসের রেকর্ডটা দুইটা অংশে যাবে, পার্ট 1, পার্ট 2। যারা রেকর্ডটা দেখবে তারা এইভাবে দেখে নিও। আমরা তাহলে যেখানে ছিলাম যেটা হচ্ছে রিচার্ড স্টিল আর জোসেফ এডিসন। তো রিচার্ড স্টিল আর জোসেফ এডিসনের মধ্যে এখানে কিন্তু দুইটা সেকশন, একটা হচ্ছে স্যার রজার ডে কভারলেকে নিয়ে। আমি সেকেন্ড পার্টটা বেশি দীর্ঘায়িত করব না, কারণ এখন তোমাদের পার্সোনালি পড়ার সময় হয়ে গিয়েছে। আমি জাস্ট সংক্ষেপে দেখে দিচ্ছি। রজার ডে কভারলেকে নিয়ে একটা সেকশন, আর আরেকটা সেকশন হচ্ছে দ্য স্পেকটেটরস ক্লাব। এখন এই দুইটা সেকশন থেকে আলাদা করে কোন ব্রড কোয়েশ্চেন গুলো ডিসকাস করে তোমাদের জন্য ভালো হয়, প্লিজ মেনশন। স্যার রজার ডে সম্পর্কে একটু বলবেন? রজার ডে কভারলে was a rural baron, মানে গ্রামের একটা অভিজাত পরিবারের আর কি, মানে গ্রামের মধ্যে জমিদার। was a rural baron who is leading a single life but had a romantic relation earlier in his youth. Full stop. He has a very attractive personality, but he doesn't show any interest in women. Full stop. His dress choice is old-fashioned, and he believed in the old ethics of England. Through Roger, Edison has depicted the political deficiencies of the Tories. দুইটা পলিটিক্যাল পার্টি ছিল না, একটা হলো উইগস, একটা টরিজ। আসলে টরিজদের যে রাজনৈতিক মানে খুঁত বা রাজনৈতিক যে দোষগুলো ছিল, এটি আসলে রজার ডে কভারলের মাধ্যমে তুলে ধরেছে। Sir Roger had some ridiculous characteristics, that is, he actually did all those works which he forbade others to do. মানে এরকম কিছু বর্ণনা আছে যে সে নিজে, মানে সে অন্য মানুষদেরকে ওই মানে যে কাজগুলো করতে নিষেধ করত, সে কাজগুলো কিন্তু সে নিজেই বারবার করত। কেউ যদি তোমরা স্টাডি গাইড পড়ে থাকো, এরকম কয়েকটা কাজের কথা বলো তো দেখি, এভরিওয়ান, মনে পড়ে? চার্চে সবাইকে ঘুমাইতে নিষেধ করতো কিন্তু নিজেই ঘুমাইতো। এক্স্যাক্টলি রাইট, সবাইকে ঘুমাইতে নিষেধ করতো কিন্তু সে নিজেই ঘুমাইতো। গুড। আরেকটা? নিজে প্রেয়ারের উপরে ভিত্তি করে এক প্রেয়ারে 3-4 বার আমিন বলতো। এক্স্যাক্টলি সে নিজে খুব কনফিডেন্ট একটা পার্সন ছিল, কিন্তু নিজেই প্রেয়ারের মধ্যে বারবার 3-4 বার আমেন 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 বলতো। তোমাদেরকে একটা কথা মনে করে দেই, এই আমেন শব্দটা কিন্তু আসলে আমাদের ইসলাম ধর্ম থেকে গিয়েছে, আমিন। কিন্তু তোমরা জানো যে খ্রিস্টান ধর্ম হচ্ছে যেহেতু ইসলামেরই একটা বিকৃত রূপ, ওরাও কিন্তু ওদের প্রেয়ারের শেষে আমেন আমেন বলতে থাকে, রাইট? তো এই হচ্ছে রজার ডে কভারলের সম্বন্ধে একটা সংক্ষিপ্ত, মানে মেইন কথাগুলোর বর্ণনা। কি আমার বর্ণনায় কোনো ভুল আছে এভরিওয়ান? আমি কি কোনো জিনিস বাদ দিয়েছি, বাদ দিয়েছি? প্রেমে ছ্যাঁকা খায়। না স্যার।
ছ্যাঁকা খায়, হায় রে। ইয়া এশা, এই যে আমি লিখে দিয়েছি হু ওয়ান্স হ্যাড এ রোমান্টিক রিলেশন ইন হিজ ইউথ, এই লাইনটা চোখে পড়ে না? জি স্যার। আচ্ছা ঠিক আছে, রজার ডে কভারলে সম্বন্ধে হালকা পাতলা যা বলার বললাম, আরো ডিটেলস তোমাদের টেক্সটে প্লাস স্টাডি গাইডে দেওয়া আছে। নেক্সট, স্পেকটেটরস ক্লাব অথবা রজার ডে কভারলে। তোমরা সেট সাজেশন দেখো, সাজেস্টেড কোয়েশ্চেনের মধ্যে দেখো পার্ট সি, কোন কোয়েশ্চেনটা তোমাদের কাছে টাফ মনে হয়? স্যার যে 18th century social picture. Oh, very good. 18th century social picture. এটা কি এভাবেও বলা যায়, description of the characters in Spectators Club? আচ্ছা, এই কোয়েশ্চেনটা কি চলে এসছে আমার সামনে? তো সেশন না, আমি তো মুখস্থ করি না, মানে প্রিকারসর অফ ইংলিশ নোভেল এই যে স্পেকটেটরস ক্লাব, এই কোয়েশ্চেনটা কি চলে এসেছে নাকি এটা তোমাদের সাজেস্টেডে আছে? স্যার এটা সাজেস্টেড। স্যার চলে আসছে পায়োনিয়ারের এটা। পায়োনিয়ার বা প্রিকারসর অফ ইংলিশ নোভেল এটা চলে আসছে? ও জি আচ্ছা স্যার আচ্ছা চলে আসছে। আচ্ছা ঠিক আছে। দেখো আমি এটা সংক্ষেপে বলতেছি, এই যে স্পেকটেটর ক্লাবের মধ্যে প্রত্যেকটা আলাদা আলাদা চরিত্র দিয়েছে না, এই আলাদা আলাদা চরিত্র দিয়ে কিন্তু সমাজের এক একটা লেভেল বা এক একটা সেক্টরকেই কিন্তু বর্ণনা করেছে জোসেফ এডিসন এবং রিচার্ড স্টিল, যার কারণেই তাদেরকে উপন্যাসের পায়োনিয়ার মানে দিক দর্শক হিসেবে দেখানো হয়। এই যে তোমরা দেখো, এই যে ক্যারেক্টার গুলো, অ্যান্ড্রু ফ্রিপোর্ট, ক্যাপ্টেন সেন্ট্রি, তারপর হচ্ছে রজার ডে কভারলে, স্পেকটেটর হিমসেলফ, তারপর হচ্ছে উইল হানিকম্ব, তারপর যে আননেমড লয়ার আর আননেমড ক্লার্জিম্যান, এগুলো দিয়ে কিন্তু আসলে সমাজের যে সামাজিক, অর্থনৈতিক, ধর্মীয় এই দিকগুলোকে তুলে ধরেছে। যেমন আমি তোমাদেরকে, আচ্ছা এই কোয়েশ্চেনটা লিখতে গেলে কি করবা? ফার্স্টে ইন্ট্রোডাকশন দিবা, ইন্ট্রোডাকশনে লিখবা ওই যে স্পেকটেটর ক্লাব সম্বন্ধে, ম্যাগাজিনটা সম্বন্ধে। তারপর সেকেন্ড প্যারাতে লিখবা মানে পার্টিকুলারলি স্পেকটেটর ক্লাবটা সম্বন্ধে। এই ক্লাবটা কিন্তু একটা কাল্পনিক ক্লাব ছিল, রাইট? কিন্তু এটা কাল্পনিক ক্লাব হলেও রিচার্ড স্টিল সে নিজে কিন্তু একটা ক্লাবের সদস্য ছিল। ওই ক্লাবের মধ্যে সে ওই ক্লাবে যারা আসতো, ওই ওই ক্লাবের মেম্বারদের মাধ্যমে সে সমাজের যে জিনিসগুলো করেছে, উপলব্ধি করেছে। আমি আবারও বলতেছি, রিচার্ড স্টিল নিজেই কিন্তু একটা ক্লাবের সদস্য ছিল এবং ওই ক্লাবের মধ্যে যারা যাওয়া আসা করতো ওদের মাধ্যমেই কিন্তু সে সমাজের এক একটা দিককে উপলব্ধি করতে পেরেছিল, যে সমস্ত কিছুর বর্ণনা সে এই একটা কাল্পনিক ক্লাব স্পেকটেটর ক্লাব এইটার মাধ্যমে সে তুলে ধরেছে। এই স্পেকটেটর ক্লাবের মধ্যে মানে এই কাল্পনিক ক্লাবটার মধ্যে সে আসলে তার বাস্তব জীবনের যে অভিজ্ঞতা অ্যাজ এ ক্লাব মেম্বার, একজন ক্লাব মেম্বার হিসেবে, ওগুলাই কিন্তু সে তুলে ধরেছে এই কাল্পনিক ক্লাবটার মাধ্যমে। এই কথাগুলো তোমরা সেকেন্ড প্যারাতে লিখবে, রাইট? তারপরে হচ্ছে থার্ড প্যারা থেকে শুরু করবা, ডেপিকশন অফ 18th সেঞ্চুরি। এখানে আমি কথাগুলো লিখেই দিচ্ছি। এডিসন and Steele brilliantly portrayed the contemporary aspects of social, political, economic, and religious condition by depicting separate characters with interesting features. এই লাইনটার মানেটা কি? লাইনটা অনেক লম্বা লাগতেছে তাই না, কিন্তু লাইনটা একেবারে সহজ। জোসেফ এবং স্টিল মানে জোসেফ এডিসন আর রিচার্ড স্টিল, এই দুইজন দারুণভাবে তৎকালীন সামাজিক, অর্থনৈতিক, ধর্মীয়, রাজনৈতিক এগুলোর
এই ক্ষেত্রগুলোর একটা সুন্দর চিত্র তুলে ধরেছেন কিছু আলাদা আলাদা চরিত্রের মাধ্যমে। এক একটা চরিত্রের কিছু ইন্টারেস্টিং বৈশিষ্ট্য ছিল। তোমরা জানো রজার ডে কভারলে, স্পেকটেটর, তারপরে যে অ্যান্ড্রু ফ্রিপোর্ট, তারপর ক্যাপ্টেন সেন্ট্রি, প্রত্যেকের কিন্তু আলাদা আলাদা বৈশিষ্ট্য ছিল এবং এই বৈশিষ্ট্যগুলোর মাধ্যমেই কিন্তু সমাজের এক একটা দিক তারা তুলে ধরেছে। এরপরে তোমরা কি করবা? ক্যারেক্টারের নাম লিখবা? না, এক একটা ক্যারেক্টার দিয়ে যে সামাজিক অবস্থাটা তুলে ধরেছে ওইটা তোমরা লিখবা। যেরকম মনে করো প্রথম যে ক্যারেক্টার রজার, রজার দিয়ে সমাজের কোন অবস্থাটা তুলে ধরেছে বলো তো? কোন অবস্থাটা তুলে ধরেছে? সোশ্যাল স্ট্যাটাস, তাই না? স্যার কি ভুল জমিদারি বললাম? প্রথা যেগুলা। ওই সময় যে সোশ্যাল স্ট্যাটাস বা সোশ্যাল অর্ডার মেনটেন করা হতো, তারপর এই যে যাদের অর্থ সম্পদ ছিল তারা সমাজে খবরদারি করতে পারতো, আর যাদের তেমন অর্থ সম্পদ ছিল না তাদেরকে এই জমিদারদের অর্থ মানে অর্ডার মেনে চলতে হতো। এবং এরা নিজেরাই, এরা অনেক নীতিবান হলেও এরা কিন্তু আসলে এই নীতিটাকে পারফেক্টলি ফলো করতো না, অর্থাৎ হিপোক্রেসি। হিপোক্রেসি মানে কি? শো অফ করা, দেখানো, তাই না? হ্যাঁ, ভণ্ড। তো রজার ডে কভালের মধ্যে এরকম কিছু হিপোক্রেসি আমরা পেয়েছি না? ওই যে একটু আগে বললাম, সে নিজে অনেক কিছু করতে বলতো কিন্তু নিজে কিন্তু ওই জিনিসগুলা করতো না, তাই না? তো এই যে সোশ্যাল অর্ডার বা এই যে হিপোক্রেসি, আপার ক্লাসের যে হিপোক্রেসি, এই জিনিসগুলো আমরা কার মাধ্যমে পেয়েছি? রজারের মাধ্যমে। তো পয়েন্টের নাম হচ্ছে সোশ্যাল অর্ডার বা সোশ্যাল স্ট্যাটাস। এটা এটা কোন ক্যারেক্টারকে আমরা দেখালাম? রজারকে। এই যে লিখে দিচ্ছি ব্র্যাকেটে রজার। তাহলে প্রথম পয়েন্টটা কোন ক্যারেক্টারের নামে হবে? রজার। তোমাদেরকে আবারও বলতেছি, এই যে প্রশ্নটার মধ্যে যে 18 সেঞ্চুরি সোসাইটিকে কিভাবে দেখাইছে, এখানে কিন্তু ক্যারেক্টারের নাম লিখতে যায়ও না, বরঞ্চ ওই ক্যারেক্টার গুলো দিয়ে সমাজের কোন কোন দিককে তুলে ধরেছে ওই দিকগুলা তোমরা লিখবা। যেরকম রজারকে দিয়ে সমাজের কোন দিকটা তুলে ধরছে? সমাজের যে স্তর বিন্যাস, বৈষম্য, তারপর আপার ক্লাসের যে হিপোক্রেসি, এগুলাই তুলে ধরেছিল রজারকে দিয়ে। তাহলে প্রথম পয়েন্টটা হলো রজার, মানে রজারের বর্ণনা যেটা দিয়ে সামাজিক স্তরবিন্যাস বা সোশ্যাল অর্ডার এগুলোকে দেখানো হয়েছে। দ্বিতীয় দ্বিতীয় কোন ক্যারেক্টারকে আমরা নিতে পারি বলতো? অ্যান্ড্রু ফ্রিপোর্ট। তো অ্যান্ড্রু ফ্রিপোর্টের নাম লিখবো? ভুলেও না। অ্যান্ড্রু ফ্রিপোর্টকে দিয়ে কোন জিনিসটা, কোন অ্যাসপেক্টে বোঝানো হয়েছে? ইকোনমি, তাই না? ওই সময়কার ইংল্যান্ডের সমাজ এরা আসলে খুব ম্যাটেরিয়ালিস্টিক, মানে বস্তুবাদী উন্নয়নে এরা বিশ্বাস করতো, যার কারণে অ্যান্ড্রু ফ্রিপোর্টকে দেখানো হয়েছে যে এর মানে বন্দরে অনেকগুলা জাহাজ ছিল। এটা নির্দিষ্ট করা কঠিন ছিল যে কোন জাহাজটা অ্যান্ড্রু ফ্রিপোর্টের না। মানে অ্যান্ড্রু এতগুলা জাহাজ ছিল যে এটা বের করাটা কষ্ট হয়ে যেত যে কোন জাহাজটা অ্যান্ড্রিউর ছিল না। তাহলে চিন্তা করো যে ওর কতগুলো জাহাজ ছিল। তো এই যে অ্যান্ড্রিউ ফ্রিপোর্টের যে একটা সমৃদ্ধি বা তার যে একটা ফিনান্সিয়াল স্টেবিলিটি, এটা দিয়ে ওই সময়কার সমাজের কোন দিকটা আমরা তুলতে মানে বুঝতে পারি? সমাজের যে অর্থ সম্পদের প্রতি যে একটা মোহ বা অর্থ সম্পদের প্রতি সমাজের যে একটা গুরুত্ব ছিল, এটাই বুঝতে পারি। কি ঠিক তাই না এভরিওয়ান? তাহলে এখানে আমরা কি লিখবো? The contemporary society of 18th century believed significantly in the financial and materialistic development. মানে এই 18th সেঞ্চুরির সমাজ খুব দারুণভাবে, সিগনিফিকেন্টলি, খুব গুরুত্বপূর্ণভাবে বিশ্বাস করত অর্থনৈতিক এবং বস্তুবাদী ডেভেলপমেন্টের মধ্যে, যেটা আমরা এই যে ব্র্যাকেটে লিখে দিচ্ছি অ্যান্ড্রু ফ্রিপোর্টের বর্ণনার মাধ্যমে বুঝতে পারি। তাহলে দেখো, প্রথম পয়েন্টটা ছিল সামাজিক স্তরবিন্যাস এবং আপার ক্লাসের যে হিপোক্রেসি মানে ভণ্ডামি, কোন ক্যারেক্টারের মাধ্যমে? রজার। দ্বিতীয় পয়েন্টটা হচ্ছে মানে ওই সময় ওরা যে আসলে টাকা পয়সা, ধন সম্পত্তি এগুলোর প্রতি জোর দিত এবং বস্তুবাদী উন্নয়নে ওরা বিশ্বাস করতো, এটা কোন ক্যারেক্টারের মাধ্যমে? এই যে অ্যান্ড্রু ফ্রিপোর্ট। আচ্ছা, এরপরে কোন ক্যারেক্টারকে নিব? ক্যাপ্টেন সেন্ট্রি। তো তাই বলে কি ক্যাপ্টেন সেন্ট্রির নাম লিখবো? খবরদার, ভুলেও না। ক্যাপ্টেন সেন্ট্রিকে দিয়ে সমাজের কোন অ্যাসপেক্ট আমরা দেখতে পেয়েছি? দ্য ব্রেভারি অফ দ্য ডিফেন্স। ব্রিটিশ, আমি লিখে দিচ্ছি, the bravery
and the strength of the British Army was clearly observed in the 18th century. 18th সেঞ্চুরির মানে এই সময়ের মধ্যে 18th সেঞ্চুরির মধ্যে কিন্তু ব্রিটিশ আর্মিরা যথেষ্ট ডেভেলপ করেছিল এবং তারা যথেষ্ট সাহসী এবং যথেষ্ট শক্তিশালীও ছিল। এটা আমরা কোন ক্যারেক্টারের মাধ্যমে দেখতে পারি? ক্যাপ্টেন সেন্ট্রি, তাই না? আচ্ছা, তারপরে হচ্ছে আরেকটা ক্যারেক্টার ছিল। তোমরা কি বুঝতেছো নাকি মাথার উপর দিয়ে যাচ্ছে এভরিওয়ান? স্যার জি স্যার বুঝতেছি। বুঝতেছো? আচ্ছা, যদি বুঝে থাকো এখন এই যে 1 2 3 4 নাম্বার পয়েন্টটা যেটা ওয়েল হানিকম্ব, এটাকে দিয়ে সমাজের কোন জিনিসটা বুঝাইছে বলো তো দেখি? স্যার যে মেয়েদের প্রতি অভিজ্ঞ। মেয়েদের প্রতি অভিজ্ঞ, এটা তো ওয়েল হানিকম্ব ছিল, কিন্তু ক্যারেক্টারটা দিয়ে সমাজের কোন জিনিসটা বোঝানো হয়েছে? আচ্ছা, এটা হচ্ছে দ্য লেডি trivial কিলার। no dear, the trivial activities of upper class. ওই সময় যারা আপার ক্লাস ছিল এরা কোনো গুরুত্বপূর্ণ কাজ বা তেমন কোনো মানে কি বলে যে কোনো আহ এটাকে কি বলবো, মানে কোনো গুরুত্বপূর্ণ বা কাজ বা কোনো ওরকম আহ উন্নয়নশীল কোনো কাজে এরা ব্যস্ত থাকতো না। এরা ব্যস্ত থাকতো যত সব আলতু ফালতু কাজে। এই যে লিখে দিচ্ছি, দ্য কন্টেম্পোরারি মানে কি তৎকালীন, দ্য কন্টেম্পোরারি আপার ক্লাস অফ ইংল্যান্ড was much engaged in trivial activities like dress fashions, social activity, তারপরে হচ্ছে present tradition, style, এগুলা নিয়ে মানে যে কাজগুলো আসলে তেমন তাৎপর্যপূর্ণ না। তো উঁচু শ্রেণীর যারা ছিল, যারা বড় লোক ছিল, ওরা এরকম এই যে মানে যে কাজগুলো ট্রিভিয়াল, এই যে ওয়ার্ডটা মনে রাখবা, ট্রিভিয়াল মানে তেমন গুরুত্বপূর্ণ না, মানে ওই যে এটাকে কি বলবো, সরি, নগণ্য। নগণ্য কাজে। থ্যাংক ইউ সো মাচ আমার বাংলাটা মনে করে দেওয়ার জন্য। নগণ্য কাজে এরা সবচেয়ে বেশি ব্যস্ত থাকতো। এটা আমরা কোন ক্যারেক্টারকে দিয়ে বুঝছি? হানিকম্ব। কারণ হানিকম্ব ও কি করতো, ও মেয়েদের সাথে বেশি গল্প গুজব করতে বেশি পছন্দ করতো, এবং হানিকম্ব নিজেও কিন্তু অনেক রিচ ছিল। তো মেয়েদের সাথে গল্প গুজব করে এটা কি কোনো আহামরি কোনো গুরুত্বপূর্ণ কাজ? হ্যাঁ, কিছু ছেলেরা আছে তাদের জন্য এটা গুরুত্বপূর্ণ, কিন্তু আমাদের জন্য এটা গুরুত্বপূর্ণ না। তারপর হানিকম্ব পেঁচাল পারতে কিন্তু সে খুব এক্সপার্ট ছিল। তো পেঁচাল পারা এটা কি কোনো খুব সে একটা মানে গুরুত্বপূর্ণ কাজ না। তারপর সে ওই যে রানিং যে ট্রেডিশন, ওই যে যেটাকে আমরা ট্রেন্ড বলি, এক এক সময় যে এক একটা ট্রেন্ড চলে, এটা নিয়েও তার অনেক গভীর জ্ঞান ছিল। তো এই যে মেয়েদের সাথে কথাবার্তা বলা বা মেয়েদের বিষয়ে তার অনেক জ্ঞান থাকা, তারপর ড্রেস ফ্যাশন, তারপর স্টাইল, এগুলা নিয়ে তার অনেক জ্ঞান থাকা, তারপরে যে পেঁচাল পারার যে সক্ষমতা, এগুলা সবই কিন্তু আসলে ট্রিভিয়াল ওয়ার্ক। তো আপার ক্লাসটা যে আসলে তেমন গুরুত্বপূর্ণ কোনো কাজ করতো না, এরা আসলে বিভিন্ন নগণ্য বা আলতু ফালতু বলবো না, মানে আহ হালকা কাজে আসলে এদের সময়টাকে ব্যয় করতো বেশি, এটাই বোঝানো হচ্ছে এই ক্যারেক্টারটার মাধ্যমে। তারপরে আসো দ্য আননেমড লয়ার। ও, এর নাম তো লেখা যাবে না। আননেমড লয়ারকে দিয়ে কি বুঝাইছে বলো তো এভরিওয়ান কুইকলি? আননেমড লয়ার, আচ্ছা, এটা হচ্ছে ওই সময়ের মানুষজনরা পড়াশোনা বা যেটাকে বলা হয় যে অ্যাম্বিশন, মানে এরা খুব মানে উচ্চ মানে উচ্চ লক্ষ্য অভিলাষী। আচ্ছা, ইংলিশে বলতেছি, মানে এরা খুব অ্যাম্বিশাস ছিল, যেমন ডাক্তার হইতে হবে, ইঞ্জিনিয়ার হইতে হবে, এটা হইতে হবে, ওইটা হইতে হবে। এরা আসলে দেখতো না যে মানে মানুষের আসল যোগ্যতাটা কোথায়। এই যে যে ইয়াং লয়ারটা ছিল, সে একটা কমপ্লেন দিত না যে সে তার বাবার চাপে পড়ে আইন নিয়ে পড়াশোনা করতেছে, কিন্তু তার আসল ইন্টারেস্ট হইলো লিটারেচারে। মনে পড়ে এভরিওয়ান? জি স্যার। জি স্যার।
তাহলে এটা দিয়ে আমরা তৎকালীন সমাজের কোন জিনিসটা বুঝতে পারি? দ্য হাইলি অ্যাম্বিশিয়াস সোসাইটি of the 18th century is depicted through the character of the anonymous মানে অজানা the anonymous young lawyer as he was forced to study law by his father, though his interest was in literature. তোমরা আবারও বুঝো যে ওই সময়কার সমাজ, এটা মানে সমাজটা ছিল খুব উচ্চ অভিলাষী, খুব অ্যাম্বিশাস সমাজ ছিল, যে ডাক্তার হইতে হবে, বড় বড় পদে অধিষ্ঠিত হইতে হবে। তো এই যে যে ছেলেটা যাকে দিয়ে আসলে এই যে সমাজের এই জিনিসটা তুলে ধরা হয়েছে, তো এডিসন আর স্টিল এটাই বুঝাতে চাচ্ছে যে এই ছেলেটার কিন্তু আসলে লিটারেচার নিয়ে পড়াশোনা করার ইচ্ছা ছিল, কিন্তু তার বাবার চাপে পড়ে তাকে ল বা আইন নিয়ে পড়াশোনা করতে হয়েছে যেন সে বড় হয়ে লয়ার হতে পারে। তো এই যে একটা টেন্ডেন্সি, ডাক্তার হওয়া, লয়ার হওয়া, ইঞ্জিনিয়ার হওয়া, এটা কি হাইলি অ্যাম্বিশিয়াসনেস, এটার একটা পরিচয় বহন করে না? মানে ব্যক্তিগত আগ্রহ, মানে পার্সোনাল পটেনশিয়াল, এটাকে অগ্রাহ্য করে, এটাকে ইগনোর করে জাস্ট গতানুগতিক ধারায় উচ্চ পদে প্রতিষ্ঠিত হয়, এই যে এটার প্রতি যে একটা ফ্যাসিনেশন, এই ফ্যাসিনেশনটা মানে উচ্চ অভিলাষের প্রতি যে একটা ফ্যাসিনেশন, এটাই বোঝানো হয়েছে এই ক্যারেক্টারটাকে মাধ্যমে। আচ্ছা, তারপরে হচ্ছে দ্য আননেমড ক্লার্জিম্যান। ও না না না, এটা তো নাম লেখা যাবে না, সরি সরি, এটা হবে দ্য রিলিজিয়াস ডিসিপ্লিন। ওই সময়কার মানুষরা কিন্তু আবার চার্চে ভালো মতে যাওয়া আসা করতো এবং তাদের মধ্যে একটা রিলিজিয়াস ডিসিপ্লিন ছিল। দ্য কন্টেম্পোরারি সোসাইটি অফ দ্য 18th century had a strong religious belief and they obeyed the church rules very strictly. মানে গির্জার যে সমস্ত বা চার্চের যে সমস্ত নিয়ম নীতিগুলো ছিল, এগুলো কিন্তু তারা বেশ ভালো মতোই করতো, মান্য করতো, যেটা আমরা ওই যে ওই ক্লার্জিম্যান তার ব্যবস্থাটা মানে তার এই চরিত্রটা দিয়ে বুঝি। আচ্ছা, এবার আরেকটা বর্ণনা আসবে, যে বর্ণনাটা আমরা কোনো ক্যারেক্টার থেকে পাইনি কিন্তু স্পেকটেটর ক্লাব থেকে পেয়েছি। সেটা কি? দ্য লিজার টেন্ডেন্সি। লিজার মানে কি? অবসর সময়ে তারা কি করত? অবসর সময়ে এই যে 18th সেঞ্চুরির যারা সোসাইটির মানুষরা ছিল, এরা বিকাল সন্ধ্যার দিকে বেশিরভাগই বিভিন্ন ক্লাবে গিয়ে সময় কাটাতো, এরা ওখানে কফি খাইতো, এরা ওখানে আড্ডা দিত এবং বিভিন্ন জিনিস নিয়ে আলাপ আলোচনা করতো। অর্থাৎ ক্লাব বা কফি হাউসের যে একটা টেন্ডেন্সি, এটা ওই সময় 18th সেঞ্চুরিতে ছিল। এটা আমরা কোন চরিত্র থেকে পেয়েছি? কোন চরিত্র থেকে পাইনি, কিন্তু এই যে স্পেকটেটরস ক্লাব, এই স্পেকটেটরস ক্লাব থেকে আমরা একটা ধারণা পেয়েছি যে ওই সময় মানুষের মধ্যে ক্লাবের প্রতি যে একটা আকর্ষণ, বা ক্লাবে গিয়ে বিকালে সন্ধ্যায় বসে চা কফি খেয়ে একটা অবসর সময় মানে লিজার, একটা অবসর সময় কাটানো, এরকম একটা টেন্ডেন্সি ছিল এই 18th সেঞ্চুরি মানুষদের মধ্যে। তাহলে মোটামুটি কতগুলো বৈশিষ্ট্য আমরা পেলাম এভরিওয়ান? চলবে? জি স্যার। জি স্যার। আচ্ছা, আর কোনো কোয়েশ্চেন এডিসন স্টিল থেকে? এনি আদার কোয়েশ্চেন? স্যার, রোজার অ্যাজ এ ফ্যাশনেটিং humorous character. Humorous character. ফ্যাসিনেটিং হিউমারাস ক্যারেক্টার, এটা খুব সম্ভবত শর্টে আসবে। এখানে কি করবে, ওই যে রজারের যে উদ্ভট কার্যকলাপগুলো ছিল না, যেরকম এই যে আমি লিখে দিচ্ছি, হিজ প্রিভিয়াস experience in the failure of relationship, যার কারণে সে তার মানে সে পরবর্তীতে কোনো উইমেনের প্রতি সে আকৃষ্ট হয় না। ওই যে একবার ছেঁকা খাইছিল, এরপর থেকে সে মানে নিজে সিঙ্গেলই বসবাস করা শুরু করলো, এবং ওই সময় মানে ইয়াং বয়সে যে ড্রেস পরতো, বৃদ্ধ বয়স পর্যন্ত একই ড্রেস পরা থাকতো। তারপরে হচ্ছে
প্যারাডক্সিক্যাল ক্যারেক্টারিস্টিক্স। প্যারাডক্সিক্যাল মানে কি, নিজে যেগুলো বিশ্বাস করতো এগুলো আরেকজনের উপর চাপাই দিত কিন্তু নিজে ওগুলো করতো না, তাই না? তারপরে হচ্ছে বিলিফ বিলিফ ইন দ্য ওল্ড রুলস অ্যান্ড রেগুলেশন। মানে সময় আধুনিক হয়ে গিয়েছে কিন্তু এই ভদ্রলোক সেই আগেলা যুগের মানে সেই ওল্ড যে রুলস এন্ড রেগুলেশন সেগুলোর মধ্যেই সে পড়ে থাকতো। ঠিক আছে? তো এই যে রজার ডে কভালের যে অদ্ভুত বৈশিষ্ট্যগুলো এগুলো যদি বর্ণনা করে দাও তাহলে কিন্তু এই কোশ্চেনের অ্যান্সারটা হয়ে যায়। বাট অ্যাজ ফার এজ আমার যতটুকু মনে হয় এটা শর্টে আসতে পারে। বাট তবুও সমস্যা নেই, ও যে চার্চের মধ্যে যে অ্যাক্টিভিটি গুলো করতো, তারপর প্রেমে ছ্যাঁকা খাওয়ার কারণে পরবর্তীতে কোনো উইমেনের সাথে জড়ায় নেই, সে ওই আগিলা যুগের ড্রেস এবং আগিলা যুগের মনোভাব নিয়ে সে চলতো। তারপর সে ছিল প্যারাডক্সিক্যাল, সে নিজে যেগুলো বিলিভ করতো কিন্তু নিজেও এই কাজগুলো করতো না। এই জিনিসগুলো পয়েন্ট আকারে বলে দিলে রজার ডে কভারলের অ্যান্সারটা হয়ে যাচ্ছে। আচ্ছা, আমরা আর বেশিক্ষণ দীর্ঘায়িত করতে চাচ্ছি না। এখান থেকে কি আর কোনো কিছু আছে? অনেকটা 7টা বেজে যাচ্ছে প্রায়। না স্যার আর কিছু না। আচ্ছা, 7:17 বেজে গেছে। আচ্ছা, ফ্রান্সিস বেকন থেকে আমরা অলরেডি কোয়েশ্চেন ডিসকাস করে ফেলেছি। ফ্রান্সিস বেকন থেকে মূলত ওই জিনিসগুলো আসবে যে তার লেখার স্টাইলটা কি বা সে তার লেখার মাধ্যমে কোন জিনিসগুলোকে তুলে ধরেছে। আচ্ছা, ফ্রান্সিস বেকনের কি এই কোয়েশ্চেনটা মানে তোমাদের সাজেস্টেডে আছে নাকি এটা চলে আসছে? রেনেসান্স স্পিরিট। হ্যাঁ, এটা একটু পড়ান। ধরতে পারছি তাহলে। রেনেসাঁ স্পিরিট তো অনেকবার পড়া হইছে, ওইটার মতো করে ব্যাকরণে কইরা দিলেই হয়ে যাবে। এক্স্যাক্টলি রাইট, কিন্তু এই কোয়েশ্চেনটা কি সাজেস্টেডে আছে? জি স্যার, এটা আছে, প্রসেসটাই লাইসে গেছে। ও, প্রসেসটা এসে গেছে, তাহলে এটা একটু ভালো করে পড়ে দিই। এটা আমাদের লাস্ট ডিসকাশন। রেনেসান্স স্পিরিট গুলা কি কি, ফার্স্ট ইন্ট্রোডাকশন লিখবা। ইন্ট্রোডাকশনে সবার আগে ফ্রান্সিস বেকন সম্বন্ধে যা পারো বেটার 14 গোষ্ঠী উদ্ধার করবা। জন্ম, মৃত্যু, সে কি করতো, সে একজন অ্যাটর্নি জেনারেল ছিল, এগুলো সবকিছু লিখবা ইন্ট্রোডাকশনে। তোমরা যদি একটা রিচ ইন্ট্রোডাকশন দিতে পারো ভালো মার্কস পাবা উইদাউট এনি ডাউট। সেকেন্ড প্যারাতে লিখবা হোয়াট ইজ রেনেসান্স স্পিরিট। রেনেসান্স নিয়ে কিছু বকবক করবা, ওই যে ইটালি থেকে যে 15th সেঞ্চুরির দিকে যে একটা নতুন ট্রেডিশন উদ্ভব হয়েছিল, সেই প্রাচীন গ্রিক আর রোমান লিটারেচারের দিকে মনোযোগটা ফিরে গিয়েছিল, সেই প্রাচীন গ্রিক আর রোমান লিটারেচারকে নতুন ভাবে চর্চা করা শুরু হলো, ওই যে রেনেসান্সটা ছড়ায় গেল। এই প্যাচাল গুলা পারবা সেকেন্ড প্যারাতে। থার্ড প্যারাতে আসবা রেনেসান্স স্পিরিটস ইন বেকন। রেনেসান্স স্পিরিট গুলা কি কি ছিল? সর্বপ্রথম ইন্ডিভিজুয়ালিজম। বেকনের এসেগুলোর মধ্যে কিন্তু আমরা একটা ইন্ডিভিজুয়ালিজম দেখতে পাই, মানে তার নিজস্ব অপিনিয়ন, সে নিজে যা মনে করত এই তার নিজের চিন্তাগুলাই কিন্তু তার রচনার মধ্যে আমরা দেখতে পাইছি। ঠিক কিনা? কি এভরিওয়ান ঠিক? আর অ্যাপরিস্টিক স্টাইল যেমন আসতেছি। আয় হায় রে, প্রো স্টাইলকে রেনেসান্স স্পিরিটের মধ্যে ঢুকায়ও না। প্রো স্টাইল আলাদা, ওটা তো প্রো স্টাইল, ওটা হচ্ছে তার লেখার স্টাইল। আর এটা হচ্ছে তার লেখার মধ্যে যে মনোভাবগুলো, তার গল্পগুলোর মধ্যে তার যে এই যে শর্ট স্টোরি এগুলোর মধ্যে তার যে মনোভাবটা আমরা দেখতে পাই। যেমন তার প্রথম মনোভাবটা এই যে রেনেসান্সের মধ্যে, মানে ব্যক্তি মর্যাদা, আত্মমর্যাদা, ইন্ডিভিজুয়ালিজম। মানে রেনেসান্স কি বিশ্বাস করতো যে মানুষ কোনো কিছুর আন্ডারে না, ওই যে হিউম্যানিজম, মানে মানুষ সত্য সবচেয়ে বড় সত্য। ওই যে যেটা আমরা সাতানের মধ্যে পাইছি, সাতানের ইন্ডিভিজুয়াল মানে তার যে আত্ম অহংকার বা আত্মমর্যাদার কারণে তো সে গডের সাথে বিট্রে করছিল। তো ফ্রান্সিস বেকন সে কিন্তু কারো ইনফ্লুয়েন্সে সে কিন্তু লেখে নাই, সে স্বয়ং নিজের ইনফ্লুয়েন্সে ইন্সপায়ার্ড হয়েই কিন্তু সে তার লেখাগুলো লিখতো এবং তার লেখাগুলোর মধ্যে সম্পূর্ণ তার নিজস্ব চিন্তাধারা বা তার মতাদর্শই কিন্তু প্রকাশ পেত, যেটা হচ্ছে ইন্ডিভিজুয়ালিজম। তারপর হচ্ছে এক্সপ্লোর অ্যান্ড ডিসকভার। সে কিন্তু সবসময় নতুন নতুন বিষয় নিয়ে ডিসকভার করতো, প্রকৃতি বা এই যে মূলত সায়েন্স, মানে নতুন জিনিসকে আবিষ্কার করা, প্রত্যেকটা বিষয়ে নতুন নতুন জিনিসকে উদ্ঘাটন করা, এটা কিন্তু তার লেখার একটা আলাদা বৈশিষ্ট্য, যেটা হচ্ছে এক্সপ্লোর অ্যান্ড ডিসকভার, যেটা রেনেসান্সের আরেকটা স্পিরিট। তারপরে হচ্ছে প্র্যাগম্যাটিজম, বাস্তবতা। এটা তো তোমরা ফাটায়া লিখতে পারবে যে এইটার মধ্যে আসবে ওই যে অ্যাফোরিজম, এপিগ্রাম,
তারপরে যে প্র্যাকটিক্যাল রেফারেন্স এইটার মধ্যে আসবে, মানে সে কিন্তু তার লেখার মধ্যে কোনো ইমোশন বা আবেগ মানে লুতু লুতু প্রেম বা হাউমাউ কান্না এই ধরনের কিন্তু কোনো কিছু কিন্তু তার লেখার মধ্যে ছিল না। তার লেখার মধ্যে ছিল হচ্ছে যত সব একেবারে বাস্তব যে প্রেক্ষাপটগুলো ওগুলাই কিন্তু তার লেখার মধ্যে আসতো, মানে প্র্যাগম্যাটিজম অথবা প্র্যাকটিক্যাল রেফারেন্স, যেটা আরেকটা রেনেসান্সের কোয়ালিটি, রাইট? আচ্ছা, তারপরে হচ্ছে রেনেসান্সের আর কি কি স্পিরিট ছিল বলো তো দেখি, তিনটা আমি বললাম। ক্লাসিক্যাল লার্নিং। শাবাশ, এটা আমি শুনতে চাচ্ছিলাম, পড়াশোনা ভালো মতো করছে। রেফারেন্স অফ ক্লাসিক্যাল লিটারেচার, সে কিন্তু তার লেখার মধ্যে ওই যে ল্যাটিন ওয়ার্ড, তারপর বিভিন্ন গ্রিক মিথোলজি, এগুলো রেফারেন্স কিন্তু নিয়ে আসতো, যেটা রেনেসান্সের সবচেয়ে গুরুত্বপূর্ণ। কারণ রেনেসান্স মানেই কিন্তু হচ্ছে সেই প্রাচীন গ্রিক আর ল্যাটিন সাহিত্যের পুনর্জাগরণ। প্রাচীন গ্রিক আর ল্যাটিন সাহিত্যের, সরি, প্রাচীন গ্রিক আর রোমান সাহিত্যে, যেটাকে ক্লাসিক্যাল লিটারেচার বলা হয়, গ্রিক আর রোমান লিটারেচার বা ল্যাটিন লিটারেচার, এটারই পুনরুত্থান বা পুনর্জাগরণই কিন্তু রেনেসান্স, যেটা ইটালি থেকে শুরু হয়েছিল। তো তার লেখায় কিন্তু আমরা এই গ্রিক ল্যাটিন অনেক রেফারেন্স পাই, তাই না? আচ্ছা, আর কি ছিল বলো তো দেখি। স্যার কলোনাইজেশন কি স্যার কোনো মানে ফিচার হতে পারে রেনেসান্স? না 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 না, সাম্রাজ্যবাদ রেনেসান্সের মধ্যে পড়ে না। এনিওয়ান? মাথা কাটাও। স্যার মোরাল লাভ ফর লার্নিং নেচার। হতে পারে স্যার। কে সরি? স্যার মোরাল একটা লার্নিং থাকে না সব সময়। এতক্ষণে মোরালিটি, তার প্রত্যেকটা লেখার মধ্যে কিন্তু নীতি নৈতিকার ছাপ আমরা পাই। লেখার মধ্যে খালি উপদেশ 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 উপদেশে ভরা, দ্যাট মিনস মোরালিটি, হুইচ ইজ অ্যানাদার ইম্পর্টেন্ট ফিচার অফ রেনেসান্স। তাহলে এই কয়েকটা দিলে চলবে না? পেট ভরে নেই মনে হয়। এভরিওয়ান ক্লিয়ার? স্যার চলবে। স্যার এটুকুই থাক। আচ্ছা ঠিক আছে, স্যার ফাইন। এটাই কি আর যে রেনেসান্স এসেইস্ট আছে একটা, এটা দিলে হবে এগুলো? আরে এশা, আমরা এতক্ষণ ধরে কি কি আলোচনা করতেছি? টাইটেলে দেখো, রেনেসান্স স্পিরিট ইন ফ্রান্সিস বেকন। ফ্রান্সিস বেকনের লেখার মধ্যে রেনেসান্স স্পিরিট আছে বলেই তো তাকে রেনেসান্স এসেইস্ট বলা হয়। এখন বুঝছো? জি স্যার। এটাও বুঝাই দেওয়া লাগবে। আচ্ছা ঠিক আছে, এভরিওয়ান ফাইন। আজকে আমরা এতটুক পর্যন্তই থাকি, তোমাদের পড়াশোনা করতে হবে।